গঙ্গা, মেঘনা ও ব্রহ্মপুত্র এই তিন নদীর সঙ্গমস্থলে অবস্থিত বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ ইকোসিস্টেম সুন্দরবন ছিল এইবারের আমাদের প্রধান গন্তব্য। নমস্কার সকলকে, আমি অর্চিতা। অর্চিমের ট্রাভেল ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই নতুন আরেকটা ব্লগের সাথে। আজকের ব্লগটা দারুণ হতে চলেছে। আমরা চলে গিয়েছিলাম সুন্দরবন এবং সেই রিলেটেড সমস্ত ইনফরমেশন কিন্তু আজকের ব্লগে আপনারা পেয়ে যাবেন। জার্নিটা আমরা শুরু করেছিলাম শিয়ালদা স্টেশন থেকে। সকাল 7:42 শিয়ালদা টু ক্যানিং লোকাল ধরে শিয়ালদা থেকে আমরা প্রথমেই পৌঁছে গিয়েছিলাম ক্যানিং। এবং আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে আমরা কিভাবে সুন্দরবন গিয়েছিলাম, কোন ট্রাভেলারের থ্রু গিয়েছিলাম, সেখানে কি কি খাবার দিয়েছিল এবং তার সঙ্গে কি কি সুযোগ সুবিধা আমরা পেয়েছিলাম এবং কি কি ঘোরার জায়গায় গিয়েছিলাম, সাথে কত টাকা আমাদের প্যাকেজ ছিল। এই যাবতীয় সমস্ত ইনফরমেশন কিন্তু আজকের ভ্লগে আপনারা জানতে পারবেন। শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ধরে ক্যানিংয়ে পৌঁছে গিয়েছিলাম আমরা মোটামুটি সকাল 9টা নাগাদ। আমরা যে ট্রাভেল এজেন্সি থ্রু গিয়েছিলাম নাম ছিল দ্য ইউনিভার্সাল ট্রাভেল। ক্যানিং স্টেশনে নামার পর ওদের গাড়িতে করেই আমরা চলে গিয়েছিলাম আমাদের গন্তব্য সোনাখালি ফেরিঘাটের উদ্দেশ্যে। এবং এই যে সামনে ঘাটটা আপনাদেরকে দেখাচ্ছি, এটাই কিন্তু সোনাখালি ফেরিঘাট। এখান থেকে কিন্তু আমাদের লঞ্চটা ছাড়বে, আর এই লঞ্চের মধ্যে কিন্তু খাওয়া দাওয়া থাকা সমস্তটা। এই যে লঞ্চে আমি চলে এসেছি এবং লঞ্চের তলায় এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, খুব সুন্দর করে খাট এবং বিছানা সাজানো রয়েছে। আপনারা চাইলে লঞ্চের ওপরে থাকতে থাকতে বোর হয়ে গেলে নিচে এসে রেস্টও নিতে পারবেন। আমাদের যে সমস্ত লাগেজগুলো বাড়ি থেকে এনেছিলাম সেগুলো কিন্তু এখানেই রাখা রয়েছে। আর লঞ্চের মধ্যে কিন্তু খুব সুন্দর ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে, এখানে কমোডেরও ব্যবস্থা রয়েছে। আপনাদের কিন্তু বয়স্ক মানুষ সাথে আনলে সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম হবে না। আর আমরা যখন এসছিলাম তারপরে মোটামুটি 1 ঘন্টার মধ্যেই আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিল। ব্রেকফাস্টে ছিল লুচি, আলুর দম কষা এবং ছিল জয়নগরের মোয়া। রান্না কিন্তু ভীষণ সুন্দর ছিল। আলুর দম কষাটা সত্যিই খুব ভালো লাগছিল খেতে। এবং এরকম নদীর জলের মধ্যে ভাসতে ভাসতে ব্রেকফাস্ট খাওয়ার একটা আলাদাই মজা আমরা উপভোগ করছিলাম। লঞ্চের মধ্যে সবাই ওঠা কমপ্লিট হয়ে গেলে কিন্তু লঞ্চটা স্টার্ট করে দিল এবং আমরা পাড়ি দিলাম সুন্দরবনের উদ্দেশ্যে। এতদিন আপনারা ফেসবুক বা ইউটিউবের পর্দায় সুন্দরবনের আলাদা আলাদা রূপ দেখেছেন বা তার গল্প শুনেছেন, তবে আজ আপনাদেরকে শীতের সুন্দরবনের এক আলাদাই রূপ দেখাবো, যা দেখে আপনারা কিন্তু আনন্দিতই হবেন। সুন্দরবন আসার ইচ্ছে কিন্তু ছিল বহুত দিনেরই, তবে কিছুভাবেই হয়ে উঠছিল না। তবে এই যখন আসলাম এবং নদীর ওপরে লঞ্চে করে যাওয়া এবং সেখানে লঞ্চে খাওয়া এবং তার সঙ্গে সঙ্গে চারদিকের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমার যে এতটাই আনন্দ হচ্ছিল। আর এই দেখুন চারদিকে নদীর ধারে জনবসতিগুলো গড়ে উঠেছে, বেশ ভালোই লাগছিল দেখতে। এখন আমরা যে নদীটার ওপর দিয়ে ভেসে চলেছি এই নদীটার নাম হচ্ছে মাতলা। মাতলার একদিকে রয়েছে সোনাখালি এবং অন্যদিকে রয়েছে বাসন্তী। আর ওই যে সামনে দূরে যে ব্রিজটা দেখতে পাওয়া যাচ্ছে ডান দিকে, ওই ব্রিজটাই কিন্তু সোনাখালি এবং বাসন্তীকে একে অপরের সঙ্গে যোগ করেছে। নদীর ওপরে লঞ্চে বসে গরম গরম লুচি, আলুর দম আর জয়নগরের মোয়া খেতে খেতে উপভোগ করছিলাম চারদিকের সুন্দর দৃশ্য। আপনারাও দেখুন কি দারুণ লাগছে না দেখতে এটা। আমাদের প্রথম দিনের ট্যুরে ছিল গোসাবার হ্যামিল্টন সাহেবের বাংলো, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো আর পাখির জঙ্গল, এবং আমরা স্টে করেছিলাম কিন্তু পাখিরালয়ে। এই যে নদীর বাম দিকে ও ডান দিকে প্রচুর জঙ্গল দেখতে পাচ্ছেন, এগুলো কি কি গাছ আছে জানেন? এখানে কিন্তু বেশিরভাগই সুন্দরী, গরান, গেওয়া, হোগলা, গোলপাতা এই রকম টাইপের গাছগুলো দেখতে পাওয়া যায়। আর এই যে প্রচুর পরিমাণে সুন্দরী গাছের বন এখানে দেখতে পাওয়া যায়, আর সুন্দরী গাছের বনের থেকে কিন্তু এখানকার নাম নাকি সুন্দরবন হয়েছে। ভারত ও বাংলাদেশের বেশ কিছুটা অংশ জুড়ে কিন্তু এই বনটা অবস্থিত এবং এই বনটাই হচ্ছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য। এই সময়তে দেখুন জোয়ার এসছে এবং সাইডের বনের দিকে একবার লক্ষ্য করলে বুঝতে পারবেন জোয়ারের জলে কিন্তু এই সুন্দরী, গরান, গেওয়া এই যে গাছগুলো রয়েছে এগুলোর অর্ধেকটাই কিন্তু ডুবে রয়েছে। আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি। তো আমাদের লঞ্চ কিন্তু নদীর ওপর দিয়ে যাচ্ছে। আমরা একে একে মাতলা, বিদ্যাধরী এই সমস্ত নদীর ওপর দিয়ে চলেছি আর অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছি কখন বাঘ দেখতে পাবো। আসলে সুন্দরবন এসেছি, বাঘ না দেখতে পেলে কি আর ভালো লাগে?
এই যে জায়গাটায় এখন আমরা রয়েছি, যেদিকে দু চোখ যাচ্ছে শুধুই সবুজ বন আর তার নিচে জল, মানে জল আর বনের এক যুগল মিশ্রণে কিন্তু বেশ ভালো লাগছিল দেখতে। চারদিকের বিপুল জলরাশি আর সবুজ বন দেখছি, আর আশায় বসে আছি কখন বাঘ দেখব। ঠিক সেই মুহূর্তে কিন্তু হাতে চলে এলো গরম গরম আমুদি মাছ ভাজা। আমার লাইফের প্রথম এই আমুদি মাছ ভাজা খেলাম, খেতে কিন্তু বেশ সুন্দর আর বেশ ক্রিস্পিও ছিল, আর এই মাছটায় না কাঁটা কিন্তু বেশ কম রয়েছে। তো এই আমুদি মাছ ভাজা খেতে খেতে চলে আসলাম কিন্তু গোসাবাই, এবং গোসাবাতে আমাদের প্রথম ডেস্টিনেশন রয়েছে হ্যামিল্টন সাহেবের বাংলো। চলুন এবার হ্যামিল্টন সাহেবের বাংলোর দিকে আমরা এগোতে থাকি। গোসাবাই ফেরিঘাটে নেমে এই ফেরিঘাট থেকে মোটামুটি 10 থেকে 15 মিনিটের হাঁটার পথে হ্যামিল্টন সাহেবের বাংলোটা রয়েছে। আপনারা যদি এই বাংলোতে আসেন, বাংলোর ভেতরে কিন্তু ঢুকতে পারবেন না, কারণ এটা সমস্তটাই বন্ধ রয়েছে। আর এই যে সামনে আপনারা বাংলোটা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু স্যার হ্যামিল্টনের বাংলো। স্কটল্যান্ডের বাসিন্দা স্যার ড্যানিয়েল হ্যামিল্টন 1880 খ্রিস্টাব্দে ভারতে এসেছিলেন। এরপর তিনি গোসাবায় বসবাস শুরু করেন, আর তার ঠিক কয়েক বছর পরেই তিনি 9000 একর জমি এই অঞ্চলেই কেনেন এবং উড়িষ্যা, বাংলা ও বিহার থেকে লোকেদের এখানে আনেন আর গোসাবায় আশ্রয় দিয়েছিলেন। এই স্থানে কিন্তু প্রথমের দিকে সুন্দরী, গরান, গেওয়া এইসবের বনে ভর্তি ছিল। পরে এগুলো সংস্কার করা হয় এবং জায়গাটি মানুষের বসবাসের যোগ্য করা হয়, এবং তার সাথে সাথে কিন্তু আরও উন্নত হয়। এখানেই কিন্তু হ্যামিল্টন সাহেব সমবায় ব্যবস্থা চালু করেছিলেন। এই যে সামনে এখন জলা জমি দেখতে পাচ্ছেন, বা পুকুর দেখতে পাচ্ছেন, বা মাঠ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পরবর্তীকালে হয়েছিল। প্রথম দিকে যখন হ্যামিল্টন সাহেব এসছিলেন, এই পুরো জায়গাটা কিন্তু সুন্দরী, গরান, গেওয়া এই সমস্ত গাছে ভর্তি ছিল। এরপরে 1924 সালে গোসাবা কোঅপারেটিভ ব্যাংক চালু করেন। 1927 সালে যামিনী রাইস মিলও তিনিই তৈরি করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে কিন্তু তার ডিরেক্ট যোগাযোগ ছিল, এবং রবীন্দ্রনাথ ঠাকুর পরবর্তীকালে কিন্তু গোসাবায় এসে কিছুদিনের জন্য বসবাস করেছিলেন এবং দেখতে এসেছিলেন। হ্যামিল্টন সাহেবের বাংলো থেকে 15 মিনিটের হাঁটা পথে আমরা চলে এসেছিলাম বেকন সাহেবের বাংলোতে। 5 টাকার টিকিট কেটে আমরা কিন্তু ঢুকে পড়লাম এই বেকন সাহেবের বাংলোতে। আর এই যে বাংলোটা আপনারা সামনে দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু স্যার হ্যামিল্টন তৈরি করেছিলেন, এবং তারপরে যখন রবীন্দ্রনাথ ঠাকুর পরবর্তীকালে এখানে এসেছিলেন, এই বাংলোটাতেই কিন্তু তিনি ছিলেন। এটা বেশ অনেকটা এরিয়া জুড়েই রয়েছে, আর আমরা যখন গিয়েছিলাম এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো হয়েছিল, আর অনেক রকম গাঁদা ফুল এবং আরও বিভিন্ন ফুলের চাষ করা হচ্ছিল। চলুন এরপরে আপনাদেরকে দেখিয়ে দিই এই যে বেকন সাহেবের বাংলোটা, সেটা ঘুরিয়ে। স্যার হ্যামিল্টন এই বাংলোটা তৈরি করেছিলেন 1903 সালে। আর এই যে বাংলোটা, এটাতে আসলে কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন ইউনিক আর্কিটেকচারাল স্টাইল, যেটা ব্রিটিশ কলোনিয়াল আর্কিটেকচারের সাথে সাথে বাঙালি ট্র্যাডিশনের এক অপূর্ব মেলবন্ধনে তৈরি করা হয়েছে। 1932 সালে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসেছিলেন হ্যামিল্টন সাহেবের এই অঞ্চলের ডেভেলপমেন্টের জন্য, যা যা করছিলেন তা দেখার জন্য, এবং তখন তিনি এই বাংলোতেই ছিলেন, যেমনটা এর আগে বললাম। এইটা কিন্তু বেশ সুন্দরভাবে তৈরি এই বাংলোটা। ভেতরে কিন্তু 2 থেকে 3টে রুম রয়েছে, আর এই যে বাঁদিকে রয়েছে খুব সুন্দর একটা লাইব্রেরি ঘর। যে বাংলোটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পুরোটাই কাঠের তৈরি। আবার এর আগে আপনাদেরকে হ্যামিল্টন সাহেবের যে বাংলোটা দেখালাম, ওটাও কিন্তু পুরোটাই কাঠেরই তৈরি। এই যে বেকন সাহেবের বাংলোতে আমরা এখন এসছি, এই যে জানলা দরজাগুলো একটু লক্ষ্য করবেন। আগেকার দিনের জমিদার বাড়িতে কিন্তু এরকমই খড়খড়ি দেওয়া জানলা দরজা দেখতে পাওয়া যায়, এখানেও কিন্তু সেই রকমই রয়েছে। আর দূরে দেখতে পাচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুরের একটা খুব সুন্দর স্ট্যাচু রয়েছে। আমরা না একটু পরে কিন্তু ওই স্ট্যাচুর সামনেও যাব। বেশ সুন্দর এবং অনেকটা উঁচুতে স্ট্যাচুটা রয়েছে। বাংলোটার সবথেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে এই বাংলোটার সামনের বারান্দাটা কিন্তু বেশ সুন্দর। শুধু সামনের নয়, 2 সাইডের একটা সরু গলির মতো বারান্দা রয়েছে। এখান থেকে কিন্তু বেশ সুন্দরভাবে চারদিকটা দেখতে পাওয়া যায়। এটা হলো এই বাড়িটাতে ঢোকার মেন প্রবেশপথ। এটা হলো ওপরের ছাদটা। দেখুন এই দরজাগুলো কি সুন্দর দেখতে লাগছে না? আগেকার দিনের জমিদার বাড়িতে যেমন খড়খড়ি দেওয়া জানলা বা দরজা, অনেকটা ঠিক সেই রকমই। যেহেতু এক সময়তে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসে বসবাস করেছিলেন, সেই জন্য এইখানে রবীন্দ্রনাথ ঠাকুরের খুব সুন্দর একটা প্রতিকৃতি রয়েছে ঠিক বাংলোর সামনেখানে।
আর দূর থেকে দেখুন বাংলোটা কি সুন্দর লাগছে। আর বাংলোটার সব থেকে দেখার মতো জিনিস যেটা, উঁচু কিছু মোটা কাঠের ওপরে কিন্তু বাংলোটা দাঁড়িয়ে আছে। যাই হোক, বেকন সাহেবের বাংলো এবং রবীন্দ্রনাথ ঠাকুর যেখানে বসবাস করেছিলেন সেইটা দেখা হয়ে গেলে আমরা আবার ফিরে এলাম ফেরিঘাটে, যে গোসাবার ফেরিঘাট থেকে আমরা স্টার্ট করেছিলাম। এরপরেই আমাদের দিয়ে দিয়েছিল লাঞ্চ। লাঞ্চে কী কী ছিল আপনাদের দেখিয়ে দিই। বেগুন ভাজা, আলু ফুলকপির তরকারি, ভাত, আর ছিল এখানে গলদা চিংড়ির কারি। এটা কিন্তু মালাই কারি না, শুধু কারি। আর রয়েছে কাতলা কালিয়া, আর এখানে লেবু লঙ্কা এবং ডাল। প্রত্যেকটা খাবারই কিন্তু খুব সুন্দর রান্না করা হয়েছিল, আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। যাই হোক, আমরা বসে পড়েছিলাম খাবার জন্য। নদীতে ভাসতে ভাসতে লঞ্চের ওপরে দুপুরের রোদ পিঠে নিয়ে এরকম সুন্দর সুন্দর দারুণ খাবার খেতে খেতে উপভোগ করছিলাম বাইরের মনোরম দৃশ্য। এ যে কী দারুণ অনুভূতি, এ কিন্তু ভাষায় প্রকাশ করা সম্ভব হয় না। মানে আমাদের ভীষণই সুন্দর লাগছিল। আর দেখছিলাম সাইডে এরকম আস্তে আস্তে একটা একটা করে লঞ্চ পেরিয়ে যাচ্ছে, যতদূর চোখ চায় শুধুই জল আর জল, আর তার ওপাশে রয়েছে সবুজ ম্যানগ্রোভ অরণ্য। আর দেখা যাচ্ছে দু একটা ভেসেল যেগুলো বাংলাদেশ থেকে আসছে ইন্ডিয়াতে। বাঘের দেখা পাই বা না পাই, এইসব দেখতে দেখতে কিন্তু আমাদের সময়টা বেশ কেটে যাচ্ছিল। আমরা কিন্তু এখন যে স্থানে রয়েছি এটা কিন্তু ম্যানগ্রোভের খুব গভীর অরণ্য নয়। এখানে দেখুন বনটা কিন্তু খুব পাতলা। আর এই দেখুন দূরে যে সুন্দরী গাছগুলো দেখতে পাচ্ছেন, আর তারই নিচে দেখুন গাছের শ্বাসমূলগুলো কি সুন্দর ওপরের দিকে উঠে আছে। এখানে যেহেতু মাটি লবণাক্ত এবং খুব কাদা পলি মাটি, সেই কারণে যেহেতু গাছের মূলগুলো মাটির নিচে থাকলে ঠিকঠাক শ্বাস নিতে পারে না, তাই প্রাকৃতিকভাবে কিন্তু শ্বাসমূলগুলো এরকমভাবে ওপরের দিকে উঠে আসে। এইসব দেখতে দেখতে আপনাদেরও তো মনে হচ্ছে যে বাহ কি সুন্দর দেখতে লাগছে, কত জল চারদিকে এবং সুন্দরী গাছ। আর ওই দেখুন দূরে দেখতে পাওয়া যাচ্ছে কি সুন্দর অনেকগুলো ভেসেল। তো এইসব দেখতে দেখতে আপনারা যখন ভাবছেন নিজে হ্যাঁ সুন্দরবন আসবেন, তাহলে তার জন্য শুনে নিন কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন, যেগুলো আপনারা যখন সুন্দরবন আসবেন তখন কিন্তু আপনাদের কাজে লাগবে। সুন্দরবন ঘুরে দেখার জন্য কিন্তু রয়েছে প্রচুর ট্রাভেল এজেন্সি, তবে আপনাদেরকে বেছে নিতে হবে কোনটা আপনাদের জন্য সঠিক। এক একটা ট্রাভেল এজেন্সি কিন্তু এক এক রকম করে চার্জেস নিয়ে থাকে। আমরা যেমন 2 রাত্রি 3 দিনের জন্য বুক করেছিলাম এবং পার হেড হিসাবে আমাদের নিয়েছিল 3200 টাকা করে। তবে এর আগেও আমরা বিভিন্ন রকম ট্রাভেল এজেন্সির সঙ্গে কথা বলেছি, এক একজনের এক এক রকম রেট ছিল। আমাদের জন্য সবথেকে বেস্ট রেট এটাই ছিল 3200 টাকা পার হেড। এবারে আপনারা ভাবতেই পারেন যে 3200 টাকায় আপনারা কি পাবেন, বা ওখানে গিয়ে আপনাদেরকে কীরকম কি খরচ করতে হবে। একদমই ঠিক ভাবছেন, সুন্দরবন যাবেন আর এই চিন্তা তো অবশ্যই মাথায় আসবেই। তো এবারে আপনাদেরকে বলে দেবো 3200 টাকায় আপনারা কি পাবেন। 3200 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন সমস্তটা, অর্থাৎ বাড়ি থেকে ক্যানিং পৌঁছানোর পরের থেকে সুন্দরবন ঘুরিয়ে দেখানো, খাওয়া দাওয়া, থাকা ও যাবতীয় এন্টারটেনমেন্টের দায়িত্ব, এবং তার সঙ্গে সঙ্গে আবার 3 দিনের দিন ক্যানিং পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু সেই ট্রাভেল এজেন্সিরই। একটা ছোট্ট ইনফরমেশান আপনাদেরকে জানিয়ে রাখি, অনেক ট্রাভেল এজেন্সি কিন্তু বলেন যে হ্যাঁ আপনাদেরকে মোহনা অবধি নিয়ে যাব, সমুদ্রে নিয়ে যাব, সমুদ্র অবধি দেখাবো, কিন্তু এখানে জেনে রাখা ভালো যে গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু কোনো রকম পারমিশন থাকে না মোহনা অবধি নিয়ে যাওয়ার বা সমুদ্র অবধি নিয়ে যাওয়ার। তো গভর্নমেন্টের তরফ থেকে পারমিশন যেটুকু থাকে সেই অনুযায়ী কিন্তু ওনারা ঘুরিয়ে দেখান। প্রথম দিনে কিন্তু আমরা বাঘের দেখা পাইনি, তবে বাঘের দেখা না পেলেও আমাদের পূর্বপুরুষ তথা বানরের দেখা কিন্তু পেয়েছিলাম। দেখুন কি সুন্দর ওরা হেঁটে যাচ্ছে, আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। আমাদের বোটের ক্যাপাসিটি ছিল 40 জন মতো। তো সবাই মিলে এত সুন্দর মিলেমিশে গিয়েছিলাম এবং হাসি ঠাট্টা আনন্দ মজা করতে করতে এবং চারদিকে প্রাকৃতিক সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে গিয়েছিলাম পাখিরালয়ে, অর্থাৎ যেখানে আজকে আমরা রাতটা কাটাবো। আর এই দেখুন সামনে যে রুমটা আপনাদেরকে দেখাচ্ছি, এটাই কিন্তু আমাদের আজকে রাতের থাকার জায়গা। শুধু আজকের না, আজ এবং কাল 2 রাত্রি কিন্তু এখানেই কাটাবো। ঘরের সাইজটা মিডিয়ামই ছিল, ডাবল বেড দুটো ছিল। আর এখানে সুন্দর একটা আয়না রয়েছে, সামনেই একটা রয়েছে জানলা, যেখান থেকে বাইরের দৃশ্য খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যায়। ওটা পরে দেখাচ্ছি, চলুন আগে আপনাদেরকে বাথরুমটা দেখাই, যেটা আমাদের মেন চিন্তা থাকে। বাথরুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, একটা সুন্দর কোমোড ছিল, বেসিন ছিল, এছাড়া শাওয়ার ছিল। যদিও গেছিলাম আমরা শীতকালে, তাই শাওয়ারের কোনো প্রয়োজন ছিল না। আর এই হচ্ছে বাথরুমটা। বাথরুমেও খুব সুন্দর একটা আয়না দেওয়া রয়েছে, আর রয়েছে জামা কাপড় রাখার জন্য সুন্দর একটা হ্যাঙ্গার, দুটো বালতিও দিয়েছে। বেশ ভালো ছিল বাথরুমটা। আর আমরা যখন গিয়েছিলাম সবেমাত্র হোটেলটায় রং করা হচ্ছিল,
ভালো ছিল, বাথরুম এবং রুম দুটোই বেশ সুন্দর ছিল। আর এই দেখুন জানলা থেকে বাইরের দৃশ্যটা। আমরা যখন পৌঁছেছিলাম প্রায় সন্ধে হবে সেই সময়টায়, আর সূর্য অস্ত যাচ্ছে, অরেঞ্জ কালারের আকাশ হয়ে গেছে, মানে ভীষণই সুন্দর দৃশ্যটা। আমরা যেহেতু একদম শেষের ঘরটায় ছিলাম, এদিকে ছিল খুব সুন্দর একটা ব্যালকনি। এখান থেকেও কিন্তু ভিউটা বেশ সুন্দর, আপনাদেরকে চলুন দেখায়। ওই দেখুন দূরে সূর্য অস্ত যাচ্ছে, পেছনে সামনে অনেক হোটেল রয়েছে, সামনে ধান ক্ষেত রয়েছে যেখানে কিছু কিছু ধান কাটা হয়েছে, মানে ভীষণই সুন্দর জায়গাটা, আমাদের তো বেশ পছন্দ হয়েছিল। এবার চলুন বাইরেটা আপনাদেরকে দেখিয়ে দিই। আমরা ছিলাম ফার্স্ট ফ্লোর এবং গ্রাউন্ড ফ্লোর মিলিয়ে টোটাল 8টা রুম ছিল এবং 8টাতে এরকম ডাবল বেডের ছিল। সামনে দেখুন রাস্তার ওই দিকেও কিন্তু রয়েছে খুব সুন্দর ধানের ক্ষেত। এই দেখুন পরপর এখানে রুমগুলো রয়েছে, আমাদের রুম, তারপরে এই একটা রুম, আর ওইদিকে আরও 2টো রুম, এরকম করে নিচেও কিন্তু সেম 4টে রুম রয়েছে, আর ওপরে কিন্তু কিছু নেই, ছাদ রয়েছে। তো এই ছিল আমাদের হোটেলটা ভীষণ সুন্দর ছিল। এরকম আরও বিভিন্ন, আমরা যেহেতু একটা বোটে মোটামুটি 35 থেকে 40 জন মতো ছিলাম, তো সেই জন্য একটা হোটেলে হয়নি, আমাদের এরকম 2টো না 3টে হোটেল দেওয়া হয়েছিল যেখানে সবাই ভাগ করে ছিলাম। আর তারপরে একটু ফ্রেশ হয়ে নিয়ে বেরিয়ে পড়েছিলাম এখানকার যে মার্কেটটা রয়েছে সেটা ঘুরে দেখার জন্য। এখানকার এই মার্কেটটাতে কিন্তু প্রচুর রকমের জিনিস পাওয়া যায়, যেমন ধরুন হাতে তৈরি ব্যাগ, তারপরে খুব সুন্দর সুন্দর টুপি, জুয়েলারি কালেকশন রয়েছে প্রচুর। এছাড়াও বিভিন্ন ধরনের কিন্তু জিনিস এখান থেকে আপনারা কিনতে পারবেন। আমি এখান থেকে কিনেছিলাম 2টো চুড়ি। সুন্দরবনে এসেছি, কিছু না কিনলে হয়? এখানকার তো কিছু স্মৃতি থাকা দরকার, তাই না? আপনারা কি বলেন? পাখিরালয়ের এই মার্কেটগুলোতে কিন্তু সুন্দরবনের স্মৃতি হিসাবে বিভিন্ন কিছু বিক্রি হচ্ছিল, যেমন ধরুন বাঘের এরকম শোপিসগুলো, সফট টয়েসের মতো, আর এছাড়াও কচ্ছপ ছিল, কুমির ছিল, মধু বিক্রি হচ্ছিল। মধুর এখানে দাম হচ্ছে 400 টাকা কেজি। যদি আপনারা মধু কিনতে চান তাহলে একটুখানি চেক করে নেবেন, অনেক সময় মধুতে ভেজাল মেশানো থাকতে পারে। এছাড়াও এখানে সুন্দরী গাছ বিক্রি হচ্ছিল, আপনারা চাইলে কিন্তু বাড়িতে সুন্দরী গাছও কিনে নিয়ে যেতে পারেন। আর এই দেখুন কি সুন্দর ব্যাগগুলো, যেখানে বাঘের ছবি আঁকা রয়েছে, ফুলের, সুন্দরী গাছের, এরকম বিভিন্ন কাঠের জিনিস বিক্রি হচ্ছিল। তো আপনারা চাইলে এখান থেকে সুন্দরবনের স্মৃতি হিসাবে কিন্তু বিভিন্ন কিছু জিনিস কিনে নিয়ে যেতে পারেন এবং ঘরে সাজিয়ে রাখতে পারেন। তো যাই হোক, এই সমস্ত দেখতে দেখতে কিন্তু টাইম হয়ে গিয়েছিল। এখানে কিন্তু মোটামুটি রাত্রি 7:30 থেকে 8টার মধ্যে ঝুমুর নাচ শুরু হয়। প্রথম দিনই কিন্তু আপনাদেরকে ঝুমুর নাচ দেখিয়ে দেবে। তো মার্কেট ঘোরা হয়ে গেলে আমরা ফিরে গিয়েছিলাম আবার আমাদের হোটেলে, এবং তারপরে সন্ধ্যের টিফিন দিয়েছিল হচ্ছে চিকেন পকোড়া আর কফি, এবং তারপরে শুরু হয়ে গেছিল ঝুমুর নাচ। এই সেই বিখ্যাত ঝুমুর নাচ, দেখে নিন আপনারা। ওনাদের রিকোয়েস্টে আমরা একটুখানি ওনাদের সঙ্গে কোমর তুলিয়ে নিলাম, বেশ আনন্দ হয়েছিল। ঝুমুর নাচটা আমরা কিন্তু মেয়ে থেকে শুরু করে ছেলেরা সবাই কিন্তু বেশ উপভোগ করেছিলাম, এবং সবাই একসঙ্গে কোমর দুলিয়েছিলাম, এবং প্রায় 45 মিনিট পর্যন্ত এই ঝুমুর নাচ চলেছিল, এবং তারপরে দিয়ে দিয়েছিল ডিনারে ছিল ফ্রাইড রাইস এবং চিলি চিকেন, যেটার ভিডিও কিন্তু আমার আর করা হয়ে ওঠেনি। আপনাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, যদি আপনারা কেউ মনে করেন যে বাচ্চা সাথে করে সুন্দরবন বেড়াতে যাবেন, সেক্ষেত্রেও কিন্তু তাদের খাবারে কোনো প্রবলেম হয় না। ওরা ডাল, আলু সেদ্ধ, ভাত এটুকু অন্তত করেই দেয়। যাই হোক, আশা করছি ভালো লাগলে অবশ্যই আমার এই ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। চলে আসছি নতুন আরেকটা ভ্লগের সাথে, অন্য একটা ভিডিও।